আজ সৌমেনবাবুর ছোট মেয়ে তনুশ্রীর বিয়ে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজনের সমাগম। সবাই ফিসফাস করেই চলেছে সৌমেনবাবুর বড় মেয়ে দেবশ্রীকে নিয়ে। সে এই বিয়েতে অনুপস্থিত। কিছু কিছু কৌতূহলী আত্মীয় স্বজন সৌমেনবাবুর স্ত্রী রীতা দেবীকে জিজ্ঞাসা করেই চলেছে দেবশ্রীর এই বিয়েতে অনুপস্থিতির কারণ। আত্মীয় স্বজনরা কিছুটা জানে, কিন্তু তবুও তাদের কৌতূহলের সীমা নেই। রীতা দেবী একটু অসন্তুষ্ট হয়েই বলেন, ছোট মেয়ের বিয়েতে এসেছো, আনন্দ করো, কাজকর্ম করো। বারে বারে দেবশ্রীর কথা জিজ্ঞাসা করে আমাকে বিব্রত করো না। জানোই তো, 5 বছর হলো বড় মেয়ের সাথে আমাদের সম্পর্ক নেই। এ কথা শোনার পরে তারা চুপ হয়ে যায়। দেখার মতন আয়োজন করেছিলেন সৌমেনবাবু ছোট মেয়ের বিয়েতে। মেয়ে কর্মসূত্রে ব্যাঙ্গালোর থাকে। তনুশ্রীর সাথে একই অফিসে চাকরি করে পুষ্পক। সে জামশেদপুরের ছেলে। বাবা মা দুজন সরকারি চাকরি করে। খুব অবস্থাপন্ন বাড়ির ছেলে পুষ্পক। তনুশ্রীদের বাড়ি লেকটাউনে। সৌমেনবাবু একজন ব্যবসায়ী মানুষ। সে একজন সফল ব্যবসায়ী। 2 কন্যা আর স্ত্রীকে নিয়ে তার সুখের সংসার ছিল। বড় মেয়ে দেবশ্রী, সে ছোট থেকেই একটু টম বয় প্রকৃতির ছিল। সবসময় ছেলেদের সাথে তার বন্ধুত্ব বেশি ছিল। ওই ছোটবেলা থেকেই সে ছেলেদের পোশাক পরতে ভালোবাসতো। পাড়ার ছেলেদের সাথে ঘুড়ি উড়ানো, ফুটবল খেলা, ক্রিকেট খেলা সবগুলো করত। ছেলেরা যেমন হয় সেরকম ছিল, প্রচণ্ড দুরন্ত। বাবা মা অতিষ্ঠ হয়ে থাকতো দেবশ্রীর জন্য, কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল। দেবশ্রীর যখন 10 বছর বয়স, তখন তার বোন তনুশ্রী জন্মায়। সে যেন হাতে স্বর্গ পায় বোনকে পেয়ে। ছোট বয়সেই বোনকে কোলে তুলে নিয়েছিল। তারপর থেকে দেবশ্রীর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন ঘটে। স্কুল থেকে দৌড়ে বাড়ি চলে আসতো, কখন বোনকে কোলে নেবে। দুষ্টুমিগুলো বন্ধ হয়ে যেতে থাকে। আর তখন থেকে ছেলেদের পোশাক পরতো না সে। নিজেই বলতো, আমি তো বনুর দিদি, তাই আর ওই রকম জামা কাপড় পরবো না। এরপর থেকেই সৌমেনবাবুর আর চিন্তাই থাকলো না ওই মেয়েকে নিয়ে। তনুশ্রী জন্মাবার পর থেকে রীতা দেবী মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন। তখন দেবশ্রী তার বোনের দেখভাল করত। এভাবে 2 মেয়ে বড় হতে থাকে। দেবশ্রী আস্তে আস্তে তনুশ্রীর কাছে মায়ের সমান হয়ে যায়। বোনকে পড়াশোনা করানো, তার আবদার মেটানো সব করত দেবশ্রী। বোনের গায়ে একটু ব্যথা লাগলে তার অন্তরটা ফেটে যেত। এত ভালোবাসতো বোনকে। বোন দিদিকে সেই সম্মানটা দিত। পাড়ার লোক আত্মীয় স্বজন দেখে বলতো, এমন দিদি সত্যিই দেখা যায় না। দেবশ্রী পড়াশোনায় অসম্ভব ভালো ছিল। একটার পর একটা পাশ করতে করতে সে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করে, এবং সেগুলো সবই স্কলারশিপের টাকায়। এরপর খুব ভালো একটা চাকরির অফার পেয়ে দিল্লি চলে যেতে হয় তাকে। তখন দেবশ্রীর 24 বছর বয়স, আর তনুশ্রীর 14 বছর। বোন তো কেঁদে আকুল, কিভাবে সে থাকবে দিদিকে ছেড়ে। দিদি তো তার সমস্ত কিছু। দেবশ্রী বুঝিয়ে সুজিয়ে বোনকে রাজি করায়। বাবা মা ভেবে কুল করতে পারছে না, তাহলে বড় মেয়ে বিয়ে করবে কবে। দেবশ্রীর এক কথা, আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। বোনকে আরো ভালো করে পড়াশোনা শেখাবো, প্রতিষ্ঠিত করাবো, তারপর বোনের বিয়ে দিয়ে তোমাদের সঙ্গে বাদবাকি জীবনটা কাটাবো। মা তো শুনেই রেগে যায়, বলে, আমরা দুজন তো সারা জীবন বাঁচবো না, তোকে আমরা সংসারেই দেখতে চাই। দেবশ্রী বলে, ঠিক আছে, যদি আমার জীবনে সেরকম কোনো পুরুষ মানুষ আসে যাকে আমার বিয়ে করার যোগ্য মনে হবে, তাকেই বিয়ে করব। আমার জন্য চিন্তা করো না। বাবা মা তার সাথে কথায় পেরে উঠবে না, কারণ সে যে কথাগুলো বলে তাদের মাথার উপর দিয়ে যায়। অগত্যা তারা চুপ করে যায়। এভাবেই চলতে থাকে তাদের জীবন। বিয়ের সময় পেরিয়ে যায়, তাও দেবশ্রী বিয়ে করতে চায় না। দেখতে দেখতে তার 32 বছর বয়স হয়ে যায়। এর মধ্যে তনুশ্রী গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এবং তখন থেকেই চাকরি করার কথা ভাবে। আর পড়াশোনা করতে চায় না। দিদির সাথে ফোনের মাধ্যমে আলোচনা করে। দিদি যা বলে সেটাই মেনে নেয়। এরপর ব্যাঙ্গালোরের একটা কোম্পানি থেকে মোটামুটি ভালো স্যালারির অফার পায় তনুশ্রী, এবং দিদির সাথে আলোচনা করলে দিদি জানায় কোম্পানিটা খুবই ভালো। আর কলকাতায় থেকে হবেই বা কি, বাইরে গেলে নিজের কেরিয়ারের অনেক উন্নতি করা যাবে। দিদির অনুমতি নিয়ে তনুশ্রী পাড়ি দেয় ব্যাঙ্গালোরে। মা বাবা আপত্তি করেনি, কারণ তার দিদি যেতে বলেছে বলে।
তনুশ্রীকে পেইং গেস্ট রেখে আসে দেবশ্রী। নিজের অফিস ছুটি নিয়ে দুদিনের জন্য ব্যাঙ্গালোরে যায়। পরিবেশ পরিস্থিতি সব ভালো করে দেখে তনুশ্রীর ঘর গুছিয়ে দিয়ে আসে। এইভাবেই চলতে থাকে সবার জীবন। দেবশ্রীর কর্মক্ষেত্রে ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে বোনের সাথে কথা বলা, ভিডিও কল করা সবগুলোই করত। ২ বছর পেন গেস্ট ছিল তনুশ্রী। তার মধ্যে ৩-৪ বার বাড়িতেও এসেছে। এরপর পুষ্পকের সাথে তার বন্ধুত্বটা একটু বাড়তেই থাকে। একটা উঠতি বয়সের মেয়ে তনুশ্রী। সে তার এই বন্ধুর কথা দিদিকে জানায় না। মা বাবাকে জানানোর তো প্রশ্নই নেই। এরপর থেকে তারা লিভ ইনে থাকতে শুরু করে। দিদিও কর্মক্ষেত্রে খুব ব্যস্ত হয়ে পড়ে, কারণ সে অনেক বড় পোস্টে চাকরি করত। বোনের সাথে ফোনেই যোগাযোগ থাকতো। চাকরি পাওয়ার ৭ বছর পরে তারা আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। ছেলের বাড়ি থেকেও খুব পছন্দ করে তনুশ্রীকে। তনুশ্রীর মা বাবাও খুব পছন্দ করে পুষ্পককে। দেবশ্রী ১ বছর ২ বছর পর পর বাড়ি আসতো, কিছুদিন থেকে আবার চলে যেত। বাবা মা শত চেষ্টা করেও তাকে পাত্রস্থ করতে পারে না। সে শুধু একটা কথাই বলে, আমার জীবনে এখনো কোনো পুরুষ মানুষ আসেনি যাকে বিয়ে করা যায়। বারে বারে এক কথা বলো না, আমার অনেক কাজ আছে বিয়ে করা ছাড়াও। ভবিষ্যতে হয়তো সমাজ সেবা করব। আর শুধু একটা কথাই বলতো, বোনের বিয়ে দেবো দেখার মতন করে। কিন্তু আজ তনুশ্রীর বিয়ে, সেই বিয়েতে দেবশ্রী অনুপস্থিত। আজ ৫ বছর হলো তার সাথে এই পরিবারের কোনো সম্পর্কই নেই। অথচ যেই বোন দিদি ছাড়া কিছুই জানতো না, তার মনে বিন্দু মাত্র দুঃখ বা অনুভূতি নেই দিদির জন্য। রীতা দেবী শুধু মনে মনে ভাবেন, বড় মেয়ে কিভাবে পারল এমন একটা কাজ করতে। গোধূলি লগ্নে বিয়ে ছিল তনুশ্রীর। মহা ধুমধামের সাথে খুব ভালোভাবে বিয়ে সম্পন্ন হয়। বোনকে এত ভালোবাসত দেবশ্রী। চাকরি পাওয়ার পর থেকে একটা একটা করে গয়না বানিয়ে মার কাছে রেখে গেছিল দেবশ্রী। বিয়ের দিন বাবার দেওয়া গয়না ছাড়াও দিদির দেওয়া গয়নাতে গা ভরেছিল তনুশ্রীর। যেই বোন দিদিকে এত ভালোবাসত, সেই বোনের মনে কোনো দুঃখের লেশ মাত্র দেখতে পায়নি পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজনরা। দেবশ্রী জানতেও পারল না আজ তার আদরের বোনের বিয়ে। খুব ভালোভাবে বিয়ের অনুষ্ঠান মিটে যায় তনুশ্রীর। পরদিন কনকালজলি দিয়ে শ্বশুরবাড়িতে চলে আসে তনুশ্রী। খুব সুখেই সংসার করতে থাকে তনুশ্রী। এরপর নিজেদের কর্মস্থলে দুজনেই ফিরে যায়। দেবশ্রীর বয়স এখন প্রায় ৪২ বছর। মাঝে মাঝে সে তার বোনকে মিস করে, কিন্তু তার সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি তাদের পরিবার, এমনকি বোন নিজেও। সকালবেলা ঘুম থেকে ওঠার পর দুটো হাত দিয়ে তার মায়ের গলা জড়িয়ে ধরে বলে, হ্যাপি মাদার্স ডে। দেবশ্রী ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলে, জীবনে অনেক বড় হও বাবা, এই আশীর্বাদ করি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দেবশ্রীর ছেলে তনুময়। দেবশ্রী তাকে তনু বলে ডাকে। এত বড় একটা পৃথিবীতে দেবশ্রী তার ছেলেকে নিয়ে থাকে, ছেলে তার মাকে নিয়ে থাকে। এই দুইজন দুজনের কাছে এক বুক আকাশ। এবার জেনে নিন দেবশ্রীর সাথে তার পরিবার কেন সম্পর্ক রাখেনি। বেশ কয়েক বছর আগে দেবশ্রী একদিন তার বাড়িতে জানায় সে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে এবং সে সিঙ্গেল মাদার। ছেলের এখন ১ মাস বয়স। ছেলেকে এনে মা বাবাকে দেখাতে চায় এবং ছেলেকে সে দিল্লিতে রেখেই মানুষ করবে। শুনে তার বাবা মা আকাশ থেকে পড়ে এবং মা বলে, তুই কাকে বিয়ে করেছিস, তাকে সঙ্গে করেই নিয়ে আসবি। দেবশ্রী জানায়, কাউকে বিয়ে করিনি, কিন্তু আমার সন্তানের বাবা খুব সম্ভ্রান্ত পরিবারের একজন, কিন্তু তার সাথে আমি থাকবো না, ছেলেকে আমি নিজেই মানুষ করব। এই কথা শুনে তারা তৎক্ষণাৎ বলে দেয়, তুই যেভাবে পৃথিবী দেখিস সেভাবে তো চলবে না। দেবশ্রী বলে, এগুলো এখন আর কেউ অত মানে না মা, আর আমি তো তোমাদের বাড়িতে থাকবো না, শুধু একবার আমার ছেলেকে দেখিয়ে আনবো। তারা শুনে বলে দেয়, এত বড় অসভ্যতা আমরা মানতে পারবো না। তুই বিয়ে না করে সন্তানের মা হয়ে নিজেকে মহান ভাবতে পারিস, কিন্তু আমাদের কাছে এটা অতি লজ্জার বিষয়। যদি কখনো ছেলের বাবাকে নিয়ে আসতে পারিস তবেই আসবি, তা না হলে তোর জন্য আমাদের বাড়ির দরজা বন্ধ। দেবশ্রী বলে দেয়, ছেলের বাবাকে আনা সম্ভব নয়। বাবা মা তখন জানিয়ে দেয়, আমাদের সাথে তোর আর কোনো সম্পর্ক থাকবে না। এই কারণে বোনের সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে দেবশ্রী অফিস করার সাথে সাথে ছেলেকে মানুষ করতে থাকে।
তার দেখাশোনা করত একজন কাজের লোক। এখন ছেলের 10 বছর বয়স, কিন্তু সে বুদ্ধি ধরে 16 বছর বয়সী ছেলেদের মতো। দেবশ্রীর মনে কোনো দুঃখ নেই। মা, বাবা, বোন, বন্ধু বান্ধব কারোর সাথে সম্পর্ক না থাকলেও তার এখন শুধু একটাই পরিচয়, সে তনুময়ের মা। সে এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ে। খেলাধুলা, গান, আঁকা সবকিছুতে সে সমান পারদর্শী। ছেলের মধ্যে সে নিজের শৈশবকে ফিরে পায়। আজ রবিবার, প্রতি রবিবারে সে আর ছেলে দুজন দুজনকে সময় দেয়। কাজের দিদির রবিবার ছুটি, তারা এই 2 দিন নিজেরা একাই থাকে। ছেলেকে সে ছোট থেকেই শিখিয়েছে, আমিই তোমার মা, আমিই তোমার বাবা। আজ সিঙ্গেল মাদার হয়ে দেবশ্রী তার ছেলেকে একা হাতে মানুষ করছে। আর সে দিল্লির মতন জায়গায় থাকে, খুব নামকরা স্কুলে পড়ে। সেখানে তনুময়ের মতন 1জন আছে যারাও সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদারের সন্তান। তাই ওখানে এসব নিয়ে বেশি চর্চা হয় না। আজ থেকে 12 বছর আগে দেবশ্রীর কলেজ লাইফের একজন বন্ধুর সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল। তখনও পর্যন্ত সামনাসামনি দেখা হয়নি, ফোনের মাধ্যমে কথা হতো। প্রায় 2 বছর এভাবে তারা কথা বলতো। সংসারের কারণে দীপকের তখনও বিয়ে করে ওঠা হয়নি। এরা দুজন ভালো বন্ধু ছিল। এরই মধ্যে দেবশ্রী একদিন দীপককে জানায় সে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। দীপক যদি এই অবস্থায় তাকে গ্রহণ করতে পারে, তবে সে দীপককে বিয়ে করতে রাজি আছে। দীপক জানায় এটা কখনোই সম্ভব নয়, সন্তান সহ তাকে বিয়ে করা। এক মুহূর্তের আবেগে এই কথাগুলো বলেছিল দেবশ্রী। তারপর সে তার ভুল বুঝতে পারে এবং দীপকের কাছে ক্ষমাও চায়। তারপর থেকে তারা বন্ধুত্বের মধ্যেই থাকে। দীপক অনেকবার জানতে চেয়েছে তনুময়ের বাবার নাম, কিন্তু দেবশ্রীর এক কথা, এ কথা আমি কখনোই জানাবো না, যদি কোনোদিন তার বাবা এসে নিজের থেকে না বলে। আজ মাদার্স ডে। সে ছেলের সাথে সমস্ত দিন সময় কাটাবে। ছেলেকে হোটেলে খাওয়াবে, এমন সময় একটা ফোন আসে। ফোনটা রিসিভ করার আগেই দেবশ্রীর হাত থেকে ফোনটা পড়ে যায়। একটা অজানা আশঙ্কায় তার বুক কেঁপে ওঠে। প্রথমে সে ফোন ধরে বলে রং নাম্বার, কিন্তু অপর প্রান্ত থেকে সমানে ফোন আসতে থাকে। তখন দেবশ্রী বলে, আজ মাদার্স ডে, শুধু আমার আর ছেলের দিন। আজকে তাই আমি শুধুমাত্র নিজের ছেলেকে সময় দেব। কাল সন্ধ্যার পর কথা বলবো। সারাদিন খাওয়া দাওয়া ঘোরাঘুরি করার পরে ছেলেকে বুকে জড়িয়ে ধরে শোয়ে দেবশ্রী। তারপর ছেলেকে বলে, বাবু, আমি তো অফিসের কাজে ব্যস্ত থাকি, সময় দিতে পারি না তোমাকে। যদি তোমাকে অন্য কোনো জায়গায় রেখে আসি, থাকবে তুমি সেখানে? অসম্ভব চালাক ছেলে ছিল সে। সে শুধু একটাই কথা বলে, তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। সেদিন রাতে আর ঘুমাতে পারেনি দেবশ্রী। পরদিন সন্ধেবেলায় সেই নাম্বারটা থেকে আবার ফোন আসে। নাম্বারটা চিনতে কোনো অসুবিধা হয় না দেবশ্রীর। এটা তো তনুশ্রীর ফোন নাম্বার। অজানা আশঙ্কায় মনটা ভারাক্রান্ত হয়ে যায় তার। সে মনে মনে ভাবে, বাবা কিংবা মা নিশ্চয়ই আমাদের ছেড়ে চলে গেছে, সে কথাটাই তনুশ্রী জানাচ্ছে। না, সেরকম কিছুই ছিল না। তনুশ্রী দেখা করতে আসতে চায় দিদির সাথে এবং বলে অনেক কথা আছে। বোনের ফোন পেয়ে নিজেকে আর সামলাতে পারে না দেবশ্রী। আজ 10 বছর পর বোনের সাথে দেখা হবে। 7 দিন পর একটা গেস্ট হাউস ভাড়া নিয়ে তনুশ্রী তার স্বামীকে নিয়ে সেখানে আসে। দেবশ্রী আসে বোনের সাথে দেখা করতে। তনুশ্রী 2 দিন থাকবে দিল্লিতে। দিদিকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে তনুশ্রী আর বলে, দিদি আমায় ক্ষমা করে দিস, তোর সাথে এত বছর যোগাযোগ রাখিনি বলে। নীরব দর্শকের মতো বসে থেকে সব কিছু দেখতে থাকে পুষ্পক। তনুশ্রী তার দিদির কাছে সব কথা জানায়। বিয়ের পর 3 বছর তারা খুব সুখে ছিল। এরপর একদিন পুষ্পক বন্ধুদের সাথে লং ড্রাইভে যায় এবং খুব বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়। 1 বছর সম্পূর্ণ বেড রেস্টে ছিল। আজ 1 বছর হলো খানিকটা সুস্থ হয়েছে। এই 1 বছর তারা ক্রমাগত ডাক্তার দেখাতে থাকে। অ্যাক্সিডেন্টের পর ডক্টর বলে দেয় পুষ্পক কোনোদিন বাবা হতে পারবে না, বাজেভাবে একটা ইনজুরি হয়েছে। কয়েকজন বড় বড় ডক্টরের সাথে যোগাযোগ করি, কিন্তু প্রত্যেকেই রিপোর্ট দেখে একই কথা বলে। এরপর তনুশ্রী বলে, দিদিভাই, আমি তো কোনোদিন মা হতে পারবো না, এবার আমি কি করব বল?
দেবশ্রী বলে, এখন অনেকেই বাচ্চা দত্তক নেয়, কি করবি বল? তোরাও না হয় একটা সন্তানকে দত্তক নিয়ে নে। তখন তনুশ্রী বলে, দিদি আজ তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি আমায়? তুই তো আমার শুধু দিদি না, আমার মায়ের সমান। আজ আমরা দুজনেই তোর কাছে আমাদের সন্তানকে ভিক্ষা চাইছি। কথা দিচ্ছি সমস্ত সমাজের কাছে তাকে নিজের সন্তান বলে পরিচয় দেব। এ কথা শোনার জন্য দেবশ্রী মোটেই প্রস্তুত ছিল না। তনুময় আমার সন্তান, কিভাবে চাচ্ছিস তাকে? সেটা কখনো হয় না রে বোন। তনুশ্রী বলে, আমার নিজের সন্তান থাকতে কেন আমি দত্তক নেব? যে সন্তানটা জন্মে অবধি মাতৃ দুগ্ধ পান করলো না, মায়ের কোল পেল না, সমাজের ভয়ে পরিবারের ভয়ে একটা অধ্যায় গোপন থাকলো, আজ মাতৃত্বের দাবি নিয়ে আঁচল পেতে দাঁড়িয়ে আছিস বোন। আসুন জেনে দেবশ্রী একজন কুমারী মেয়ে হয়েও কিভাবে প্রকৃত অর্থে মা হয়ে উঠল। আমি দেবশ্রী। 10 বছর আগে একদিন দুপুরবেলা অফিসে বসে কাজ করছি, এমন সময় বোনের ফোন আসলো। কাজে ব্যস্ত হয়ে থাকতাম, তাই বোনের সাথে ফোনে কথা বলাটাও অনেকটাই কমে গেছিল। ফোনের ও প্রান্ত থেকে, হ্যালো দিদি, আমি খুব বিপদে পড়ে গেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে যোগাযোগ কর। নতুন একটা ঠিকানা বলে দিচ্ছি, এই বাড়িটায় চলে আসিস। ভাবলাম 1 বছর হলো জব করছে, নিশ্চয়ই কর্পোরেট অফিস, তো কোনো ঝামেলায় পড়েছে। যাক, বোনকে কিছুদিনের জন্য আমার কাছে নিয়ে আসবো, চাকরিটা ছেড়ে দিতে বলবো, আবার নতুন চাকরি পেয়ে যাবে। 2 দিন পরে বোনের কাছে পৌঁছে যাই। নতুন বাড়িতে গিয়ে আমি তো অবাক, দেখলাম একজন ম্যারিড মেয়ে যেভাবে থাকে সেরকমই সংসার সাজানো। বুঝতে পারলাম বোন লিভ ইন করছে। পুষ্পক সেখানে ছিল এবং তার সাথে বোন আমাকে আলাপ করিয়ে দেয়। আসল কথাটা, একই অফিসে জব করত বোন আর পুষ্পক। 6 মাস পর তারা ভালোবাসার সম্পর্কে জড়ায় এবং অল্প বয়স দুজনে ঠিক করে বাড়িতে কাউকে না বলে একসাথে থাকবে। যে বাড়িটায় ভাড়া নিয়েছিল তারা ম্যারেজ ছাড়া ভাড়া দিতে অস্বীকার করে। মিছিমিছি সিঁদুর শাখা পরে বাড়িটা ভাড়া নেয় বোন আর পুষ্পক, কিন্তু দুজনে কেউ এই খবরটা বাড়িতে জানায় না। বেশ কিছুদিন পরে বোন বুঝতে পারে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। কোনো উপায় ভেবে না পেয়ে বোন আমাকে তলব করে। মাথায় আকাশ ভেঙে পড়ে। দুটো ছোট ছোট ছেলে মেয়ে, কি বলবো, তাদেরকে বুঝে উঠতে পারছি না। তারা দুজনেই আমার পায়ে ধরে কান্নাকাটি শুরু করে। এই মুহূর্তে কেউ তারা বিয়ে করতে পারবে না। পুষ্পক বলে, সবে কেরিয়ার তৈরি হচ্ছে, এখন বিয়ে করলে বাড়ি থেকে বিতাড়িত হব, পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে দিদি। অনেক কিছু বলার ইচ্ছা থাকলেও দুজনকেই কিছু বলতে পারলাম না। বোন বাচ্চাটিকে পৃথিবীতে আনতেও চায়নি, কিন্তু একটা নিষ্পাপ শিশুকে নিজের হাতে হত্যা করব মন সায় দিল না। পুষ্পককে বলে দিলাম একটা মেস ভাড়া করে থাকতে, আর বোনকে বললাম বাড়ি ছেড়ে আমার সাথে দিল্লিতে চলে যেতে, 1 বছরের জন্য চাকরি ছেড়ে। আর পুষ্পক কথা দেয় 5 বছর পর সে বোনকেই বিয়ে করবে। তারা দুজন দুজনকে সত্যিই ভালোবাসতো। সেই রকমভাবেই বোনকে নিয়ে চলে আসলাম দিল্লিতে। তার সব সময় দেখাশোনার জন্য একজন লোক রেখে দিলাম। ডক্টর দেখাতাম। বোন আর পুষ্পকের ইচ্ছা ছিল বাচ্চাটি জন্মাবার পর কোনো একটা অনাথ আশ্রমে দিয়ে দেব, এই ঘটনার ইতি হয়ে যাবে। কোনোদিন কেউ জানতেও পারবে না, কারণ তনুশ্রী বাড়িতে যেতেও খুব কম। সেরকম প্ল্যান নিয়েই এগোচ্ছিলাম। বোন আমাকে মাথার দিব্যি দিয়েছিল এই ঘটনার কথা কোনোদিন যেন মা বাবা না জানতে পারে, আর পুষ্পকের মা বাবাও না জানতে পারে। কথা দিই তাই হবে, কারণ তুই তো আমার বোন, তোর জন্য করতে পারি না এমন কোনো কাজ নেই। নির্দিষ্ট দিনে বোন একটি পুত্র সন্তানের জন্ম দেয়, কিন্তু কি অদ্ভুতভাবে বোনের মধ্যে মাতৃত্বের কোনো রকম ফিলিংস গড়ে ওঠেনি। সে বাচ্চাটিকে অবাঞ্ছিত মনে করত, মাতৃদুগ্ধ পান পর্যন্ত করায়নি নিজের সন্তানকে। পুষ্পক বাচ্চাটির মুখদর্শন পর্যন্ত করেনি। একজন আয়া রেখে দিই, সেই বাচ্চাটিকে দেখাশোনা করত। ইতিমধ্যে দুটো একটা অনাথ আশ্রমের খোঁজ খবর করতে থাকি, কারণ বাচ্চাটিকে কে মানুষ করবে। বোন বাচ্চাটিকে একদমই দেখতো না, আমিও নিজের কাজে বেরিয়ে যেতাম। একদিন বাচ্চাটির খুব শরীর খারাপ হয়, খুব কাঁদছিল। সেদিন প্রথম তনুময়কে আমি কোলে নিই। কি আশ্চর্য, আমার কোলে উঠেই সে চুপ করে গেল। মনে হলো আমি প্রথমবার মাতৃত্বের স্বাদ পেলাম। জীবনের অন্য সব কিছু ভুলে গেলাম এবং প্রতিজ্ঞা করলাম এ ছেলে আমার, একে আমি মানুষ করব।
তার জন্য গায়ে যদি কাদা কালি মাখতে হয় সেটাও মাখবো। কুমারী মেয়ে মা হলাম। বোনকে আর পুষ্পককে বললাম ছেলেকে অনাথ আশ্রমে দেব না, আমি ওকে মানুষ করব। আর এও বললাম অনাথ আশ্রমে দিলে কোনো নিঃসন্তান দম্পতি হয়তো ওকে দত্তক নিয়ে চলেও যাবে, তাই আমি ওকে নেব এবং মানুষ করব। বোন রাজি হয়ে গেল, শুধু একটা কথাই বলল, দিদি ভুলেও আমার নাম কখনো ছেলের কাছে বলবি না, তাহলে এই সমাজে আমাদের মান সম্মান সব চলে যাবে। আমার বন্ধু দীপককে জানালাম যে আমি এক সন্তানের জন্ম দিয়েছি, সে আমাকে গ্রহণ করবে কিনা। রাজি হলো না সে। বাবা মার কাছে আমি একটি ব্যভিচারী মেয়ে আখ্যা পেলাম। তুই নিজের বোন হয়ে একদিনও কথা বললি না, আজ তুই এসেছিস মাতৃত্বের দাবি নিয়ে। আরে আইনতভাবে তো আমি ওর মা, তারপরেও বোনকে জড়িয়ে ধরে বলি, ঠিক আছে কালকে আমি ছেলেকে নিয়ে আসবো, এই প্রথম তোর ছেলে তনুময়কে দেখবি। ছেলে যদি তোদের সাথে যেতে রাজি হয়, বুকে পাথর চেপে ছেলেকে দিয়ে দেব, আমি তো তোর দিদি। সেই রাতে দু চোখের পাতা তিনজনই বুঝতে পারিনি। পরদিন ছেলেকে সাজিয়ে গুছিয়ে বোনের কাছে নিয়ে যায় দেবশ্রী, এবং যখন বলতে যাচ্ছে, শোনো বাবা এরা হলো, তনুময় বলে, আমি জানি মা, ওনারা হলেন তোমার বোন আর তার স্বামী। চমকে ওঠে দেবশ্রী। তনু বলে, প্রায় 15 দিন আগে তোমার ডায়েরির একটা পাতায় সেই সুন্দর পেনটা রাখা ছিল, যেটা আমি মাঝে মাঝেই নিতাম। তোমার জন্য পেন দিয়ে মাদার্স ডের নতুন আইডিয়ায় একটা কার্ড তৈরি করার জন্য পেনটা খুঁজতে খুঁজতে দেখি ডায়েরির একটা পাতার মধ্যে রাখা আছে। কৌতূহলবশত ডায়েরির কিছু পাতা পড়ি, যেটা আমার সত্যি উচিত হয়নি। ভাবলাম আমিও তো ডায়েরি লিখি, দেখি তোমার আর আমার লেখা সেম হয় নাকি। তখন জানতে পারি ওনারা তোমার বোন আর আমার বাবা মা, যারা আমার পরিচয় গোপন করেছিল। এরপর আর কিছু পড়িনি মা, আমায় ক্ষমা করো। জল ভরা চোখে দেবশ্রী বলে, বাবা তাহলে তো বুঝতেই পেরেছ ওনারা তোমার বাবা মা, আজ তোমায় নিতে এসেছে, তুমি ওনাদের সাথে চলে যেও নিজের বাড়ি, কেমন? দৃপ্ত কণ্ঠে উত্তর দেয় তনুময়, মানি না ওদেরকে নিজের মা বাবা বলে। দেবশ্রীর গলা জড়িয়ে ধরে বলে, তুমি আমার মা, তুমি আমার বাবা, ওদের সাথে জোর করে আমাকে পাঠালে আমি ওদের বাড়ি থেকে পালিয়ে যাব, পড়াশোনা করব না, খাওয়া দাওয়া করব না, যাব না আমি ওদের সাথে। তনুময় বলে, ওমা তুমি তো আমাকে দেবকী মা আর যশোদা মায়ের গল্প বলেছিলে, যশোদা মা কি কৃষ্ণকে তাড়িয়ে দিয়েছিল? মা ছেলে দুজন দুজনকে জড়িয়ে ধরে আবেগ ঘন হয়ে পড়ে। নিজের বোনের কাছে ক্ষমা চায় দেবশ্রী আর বলে দেয়, না রে বোন, তনুময় সত্যিই আমার ছেলে, পারবো না তোকে ফেরত দিতে, তোর দিদিকে তুই ক্ষমা করিস। তনুশ্রী তখন বলে, ঠিক আছে দিদি, ছেলে সত্যিই তোর। পুষ্পককে তখন দেবশ্রী বলে, ওর বাবার নামের জায়গাটা কিন্তু এখনো ফাঁকা আছে, যদি স্বীকৃতি দাও তোমার নামটা সবার কাছে ও বলতে পারবে। বুকে জড়িয়ে ধরে পুষ্পক তার ছেলেকে। তনুশ্রী তখন বলে, দিদি তোর সাথে সব থেকে বড় অন্যায় আমি করেছি, এখনো বাবা মা বেঁচে আছে, তারা জানে না তাদের বড় মেয়ে সেদিন কত বড় একটা পাপের হাত থেকে আমাকে রক্ষা করেছিল। আমরা আমাদের পাপের শাস্তি পেয়ে গেছি, দ্বিতীয়বার আমরা সন্তানের মা বাবা হতে পারবো না, তাই সবার সামনে আমি আমার ছেলেকে আজ স্বীকৃতি দেব এবং একটি কন্যা সন্তান দত্তক নেব। এই ঘটনার 1 সপ্তাহ পরে লেকটাউনের বাড়িতে আসে পুষ্পক আর তনুশ্রী, নিজের শ্বশুরমশাই আর শাশুড়ি মাকেও ডেকে নেয় তনুশ্রী। এরপর দেবশ্রী আর তনুময় আসে তাদের লেকটাউনের বাড়িতে। সবার সামনে স্বীকার করে তনুশ্রী দিদির কোনো দোষ ছিল না, সে শুধু ত্যাগ করেছে বোনের জন্য। সে কুমারী মা হয়েছে, তনুময় তনুশ্রীর গর্ভের সন্তান, তাকে লালন পালন করেছে দেবশ্রী। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে দেবশ্রীর বাবা মায়ের। তারা তখন বলে, এত বড় একটা সত্যি আড়াল করে নিজের গায়ে কাদা মেখে অসম্মান মাথায় নিয়ে এত বড় ত্যাগ করলি বোনের জন্য। দেবশ্রী একটা কথাই বলে, আমি তনুশ্রীর দিদি আর তনুময়ের মা, এটা তো আমাকে করতেই হবে। পুষ্পকের বাবা মা বলেন, তোমরা মোটেই ঠিক করনি এত বড় একটা সত্যিকে আড়াল করে, বিয়ের আগে আমাদেরকে জানালে পারতে, আমরা সেদিনই তোমাকে বরণ করে ঘরে তুলে নিতাম। তোমার দিদির মতন মানুষ সত্যিই বিরল, না হলে তো আমাদের বংশের সন্তানটা কোনো অনাথ আশ্রমে চলে যেত। অনেক মহৎ কাজ করেছো তুমি, দেবশ্রীকে বলে। আজকে দেবশ্রীর মা হওয়া সার্থক হয়েছে। এরপর দীপকের কাছে সব সত্যি ঘটনা জানায় সে। দীপক দেবশ্রীকে স্ত্রী রূপে পেতে চায়।
তাদের দুজনেরই এখন বয়স হয়েছে। ছেলে তনু বেশ পাকা, সেসব বোঝে। মায়ের কাছে তার আবদার, এবার তুমি তোমার ফ্রেন্ডকে বিয়ে করো। দেবশ্রীর বাবা মায়ের অনেক দিনের স্বপ্ন ছিল বড় মেয়েকে পাত্রস্থ করা। তাদের বয়স হয়েছে, তাদের মনের ইচ্ছা পূরণ করে দেবশ্রী। বেশ কিছুদিন পরে দেবশ্রীর সাথে দীপকের বিয়ে হয়। সেই বিয়ের কর্মকর্তা ছিল তনুময়। মহা ধুমধামের সাথে বিবাহ পর্বটি সম্পন্ন হয়। সেই সমস্ত আত্মীয়রা আসে এবং তারা আবারও সমালোচনা শুরু করে। তনুশ্রীর গর্ভের সন্তান এটা জানার পরেও তনুশ্রী একটি কন্যা সন্তান দত্তক নেবে, কথা ঠিক হয়ে আছে একটা আশ্রমের সাথে। হয়তো কিছুদিন সময় লাগবে।